কিছু সময় আগের কথা। এক গ্রামে 15 বছরের মেয়ে পুনম তার মায়ের সাথে বাস করত। কয়েক বছর আগে পুনমের বাবা জীবনে বড় কিছু করার লক্ষ্যে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। শহরে যাওয়ার 1 মাসের মাথায় থেকেই তার খোঁজ খবর আসা বন্ধ হয়ে যায়। সেই থেকে পুনম আর তার মা দুজনে মিলে জীবন চালাতে থাকে। তারা অনেক গরিব ছিল। পুনমের মা রুক্মিণী গ্রামের লোকজনদের অনেক সুন্দর সুন্দর করে জামা কাপড় সেলাই করে দিত, কিন্তু রুক্মিণী তার এই হাতের কাজের খুব সামান্যই পারিশ্রমিক পেত। সেলাইয়ের কাজ করে সে অল্প কিছু টাকাই রোজগার করতে পারত, যা দিয়ে পুনম আর তার মার কোনো রকম দুবেলা দুমুঠো খাবারের জোগাড় হয়ে যেত। মা, গ্রামের অন্যান্য মেয়েদের মতো আমিও কোচিংয়ে পড়তে যেতে চাই। মিতু, লিসা ওরাও কোচিংয়ে পড়ে মা, আমিও ওদের সাথে যেতে চাই। কিন্তু মা রে, আমার কাছে যে এত টাকা নেই যা দিয়ে তোকে আমি কোচিংয়ে পড়াবো। কাপড় সেলাই করে যে কয়টা টাকা রোজগার করি তা দিয়ে কোনো রকম দুজনের দুমুঠো খাবারের জোগাড় করি রে মা। যদি সামান্য কিছু টাকাও আমি এদিক সেদিক করি তাহলে যে না খেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে মা, কোনো ব্যাপার না, তুমি কোনো চিন্তা করো না। রুক্মিণীর অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে পুনমের ভবিষ্যতের জন্য কিছুই জমাতে পারছিল না। সে সারাক্ষণ পুনমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টাকা জমানোর কথা চিন্তা করে ঠিকই, কিন্তু টানাটানির সংসারে কোনো কিছুই জমানো সম্ভব হচ্ছে না। এভাবেই দিন পার হতে থাকে। একদিন রাজার সিপাহী ঢোল পিটিয়ে ঘোষণা করতে থাকে, শোনো শোনো শোনো, 1 সপ্তাহ পরে আমাদের প্রিয় রাজকুমারের 18 বছর পূর্ণ হয়ে যাবে। সেই খুশিতে আমাদের মহারাজ সকল গ্রামবাসীকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছে। সকল গ্রামবাসীদেরকে সেদিন সকাল 8টার মধ্যেই জন্মদিনের অনুষ্ঠানে পৌঁছানোর জন্য আদেশ করা হচ্ছে। শোনো শোনো শোনো। এই ঘোষণা শুনে সকল গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আমার মা আমার জন্য নতুন কোট প্যান্ট নিয়ে এসেছে। আমি তো রাজকুমারের জন্মদিনে ওই কোট প্যান্ট পরেই আসব। আর তুই কি পরবি শিলা? আমি আমি তো সুন্দর একটি ড্রেস পরবো। তবে আমি তো অপেক্ষায় আছি যে রোজ রোজ ছেঁড়া জামা কাপড় সেলাই করে পরে রাজকুমারের অনুষ্ঠানের দিন সে কি পরবে। শিলা, তুমি কি পুনমের কথা বলছো? হ্যাঁ, উনিই তো আমাদের রাজকুমারী, যে কিনা প্রতিদিনই উটপটাং জামা কাপড় সেলাই করে করে পরে। তোরা সময় বাজে কথা বলা বন্ধ কর। আমিও সেদিন আমার মায়ের বানানো খুব সুন্দর লেহেঙ্গা পরে আসব, দেখে নিস তোরা। ও রিয়েলি? সত্যি বলছিস? আমরাও দেখব তুই কি পরিস। এরপর পুনম তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দেখে যে তার মা কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ রে মা, হীরাকা জাদুকর আমাকে তার বিড়ালের জামা সেলাই করার জন্য ডেকেছে, তাই আমি সেখানেই যাচ্ছি বিড়ালের জামার মাপ নিতে। মা, প্লিজ তুমি সেখানে যেও না, উনি অনেক খারাপ মানুষ। না রে মা, কি বলছিস এসব তুই? হীরাকা জাদুকর অনেক ভালো মানুষ। গ্রামের মানুষ তো শুধুই আজে বাজে কথা ছড়ায় যে ওই জাদুকর কালো শক্তির মন্ত্রতন্ত্র করে বেড়ায়। তুই ওইসব কথায় কান দিস না রে মা। উনিও আমাদের মতোই একজন মানুষ, বরং উনি আমাদের থেকেও অনেক বড় একজন মানুষ, কারণ উনি জাদু শক্তির অধিকারী। কিন্তু তুই এটা বল যে তোর কি হয়েছে, তোর মন খারাপ কেন রে মা, বল আমাকে। মা, তুমি কি আমাকে একটি নতুন লেহেঙ্গা কিনে দেবে মা? কারণ 1 সপ্তাহ পরে রাজকুমারের জন্মদিনের অনুষ্ঠান, আর আমার কাছে কোনো ভালো ড্রেস নেই। সব ছেলে মেয়েরা আমাকে নিয়ে মজা করে মা। নিজের মেয়ের মন রাখার জন্য রুক্মিণী মেয়েকে বলে, হ্যাঁ রে মা, আমি নিশ্চয়ই তোর জন্য নতুন লেহেঙ্গা নিয়ে আসব। এখন আমি যাই রে, না হলে আমার দেরি হয়ে যাবে। পুনম তার মায়ের কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর রুক্মিণী হীরাকা জাদুকরের বাড়ির দিকে রওনা হয়ে যায়। সেখানে গিয়ে সে জাদুকরের বিড়ালের গায়ের মাপ নিতে শুরু করে।
রুক্মিণী বিড়ালের মাপ নিয়ে তাড়াতাড়ি তার ডায়েরিতে লিখতে থাকে। ঠিক আছে জাদুকর ভাই, আমি আপনার বিড়ালের মাপ নিয়ে নিয়েছি। আজ তাহলে আমি আসি। আরে রুক্মিণী বোন, এক্ষুনি চলে যাচ্ছেন? আর একটু সময় বসে যান। গ্রামের লোকজন তো আমার ভয়ে কেউ এদিকে আসেই না। আর আপনি আপনি তো আমার বিড়ালের কথা চিন্তা করে আমার বাড়িতে পর্যন্ত এসেছেন। আরে না না জাদুকর ভাই, এরকম কিছুই না। আরে রুক্মিণী বোন, আপনার কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আমাকে খুলে বলুন তো আপনার চিন্তার কথা। জাদুকর ভাই, কি আর বলবো কষ্টের কথা। আমার মেয়ে আমার কাছে একটা লেহেঙ্গার জন্য বায়না ধরেছে, কিন্তু আমি করব তো কি করব? আমার কাছে তো কোনো বাড়তি টাকাই নেই যা দিয়ে আমার মেয়েকে সাধারণ একটি লেহেঙ্গা কিনে দিতে পারবো। হীরাকা জাদুকর এই সব কথা শুনে কিছু সময় পরে তাকে বলে, ব্যাস, এই সামান্য বিষয়ে আপনি এত মন খারাপ করে আছেন? আমি এক্ষুনি আপনার পেরেশানি দূর করে দিচ্ছি বোন। আপনি চলুন আমার সাথে। এই কথা বলে হীরাকা জাদুকর রুক্মিণীকে তার বাগানে নিয়ে যায়। তারপর রুক্মিণীকে বলে, যদি আপনি আমার বিড়ালের জন্য নতুন জামা বানাতে পারেন, তাহলে এর বদলে আমি কি আপনার মেয়ের জন্য সুন্দর একটি লেহেঙ্গা দিতে পারি না? বলুন, আপনি ওর মা, আর তাই আপনি আপনার মেয়ের জন্য নিজের হাতে জাদুর লেহেঙ্গা সেলাই করে দিবেন, ঠিক আছে? কিন্তু জাদুকর ভাই, আমি জাদুর লেহেঙ্গা কিভাবে সেলাই করব? আপনি আসলে কি বলতে চাইছেন, খুলে বলুন তো। রুক্মিণী বোন আমার, এই জাদুর বাগান থেকে আপনার যত ইচ্ছা তত গোলাপ ফুল আপনি তুলে নিতে পারেন, আর এই গোলাপ ফুলগুলো দিয়েই আপনি আপনার মেয়ের জন্য খুব সুন্দর করে একটি লেহেঙ্গা সেলাই করবেন, কেমন? আমার বাগানের গোলাপ ফুল দিয়ে বানানো যে কোনো লেহেঙ্গাই জাদুর লেহেঙ্গা হবে। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হীরাকা জাদুকর ভাই, অনেক ধন্যবাদ। এরপর রুক্মিণী হীরাকা জাদুকরের বাগান থেকে অনেকগুলো সুন্দর সুন্দর লাল গোলাপ তুলে নিয়ে নেয়, আর বাড়ি ফিরে সেই ফুলগুলো দিয়ে তার মেয়ের জন্য একটি সুন্দর লেহেঙ্গা সেলাই করতে শুরু করে। তারপরে লেহেঙ্গা বানানো হয়ে গেলে সে তার মেয়েকে ডেকে বলে, পুনম, এই নে মা, এই লেহেঙ্গাটা আমি তোর জন্য বানিয়েছি। যদিও তুই যেমনটা চেয়েছিলি ঠিক ততটা সুন্দর না হলেও আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমার মেয়ের জন্য আমি একদম পরীদের মতো দেখতে লেহেঙ্গা সেলাই করতে পারি। গোলাপের এই লেহেঙ্গা দেখে পুনম ভীষণ খুশি হয়ে যায়। সে খুশিতে নাচতে শুরু করে। ওয়াও, এই গোলাপের লেহেঙ্গা তো আমার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর। মা, আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। কিছুদিন পরে পুনম তার মায়ের সেলাই করা গোলাপের লেহেঙ্গা পরে রাজকুমারের জন্মদিনের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানের সবাই পুনমকে দেখে চোখই সরাতে পারে না। পুনমকে দেখে তার বন্ধুরা তাকে বলে, ওয়াও পুনম, তোর গোলাপের লেহেঙ্গাটা তো খুবই সুন্দর হয়েছে রে। এই অনুষ্ঠানে তোকে সবার থেকে ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ রে, আমি তো তোদের সবাইকে আগেই বলেছিলাম যে আমি আমার মায়ের সেলাই করা লেহেঙ্গা পরে আসব। এই লেহেঙ্গাটা আমার মা আমার জন্য সেলাই করেছে। কত সুন্দর লেহেঙ্গাটা, তাই না বল? হঠাৎ করে প্রাসাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। আরে জলদি করে চলো, রাজকুমারের ঘরে আগুন লেগে গিয়েছে, পা চালাও, এক্ষুনি চলো। আগুনের কথা শুনে প্রাসাদের মধ্যে থাকা সব লোকেরা এদিক সেদিকে দৌড়তে থাকে। তারপর পুনম একা একা বলে, আজ তো রাজকুমারের জন্মদিন, আর আজকের দিনেই রাজকুমার আগুনের মধ্যে আটকা পড়ে গেল। আহারে, সিপাহীরা রাজকুমারের কাছে পৌঁছতে দেরি না করে ফেলে। ইস, যদি আমি কোনোভাবে রাজকুমারকে আগুনের হাত থেকে বাঁচাতে পারতাম। এই কথা বলার সাথে সাথেই পুনমের পা নিজে নিজেই রাজকুমারের ঘরের দিকে চলতে শুরু করে। হাজার চেষ্টা করেও পুনম নিজেকে থামাতে পারছিল না। তারপর সে আগুনের মধ্যে থেকে রাজকুমারকে সহি সালামতে বাঁচিয়ে নিয়ে আসে। পুনমের নিজের উপর বিশ্বাসই হচ্ছিল না যে এই সব কিছু সে কিভাবে করছে। চারদিকে আগুন ছড়িয়ে থাকা সত্ত্বেও পুনম আর রাজকুমারের গায়ে আগুনের বিন্দুমাত্র আঁচও লাগেনি।
দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু পুনমের মাও দেখছিল। সে বুঝতে পেরেছিল যে জাদুর লেহেঙ্গা তার কামাল দেখানো শুরু করে দিয়েছে। এত সাহসিকতা নিয়ে পুনম রাজকুমারকে বাঁচিয়েছে, যা দেখে মহারানীও পুনমের উপর ভীষণ খুশি হয়েছে। আরে বাহ বাহ মেয়ে, এত সাহসী মেয়ের স্থান তো আমার রাজপ্রাসাদের রাজকুমারীর জায়গায় হওয়া উচিত। আজ তুমি অত্যন্ত সাহসিকতার সাথে আমার রাজ পরিবারের একমাত্র সোনার প্রদীপকে নিভে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো। আর তাই আজ আমি প্রাসাদের সবার সামনে ঘোষণা করছি, যখন পুনম আর রাজকুমার বিবাহের যোগ্য হয়ে যাবে, তখন তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। ততদিন পর্যন্ত পুনম আর তার মা আমাদের রাজমহলেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ মহারানী, আপনি আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন। এটা তো তোমারই প্রাপ্য পুনম, তুমি অনেক সাহসী আর উদার মনের মানুষ। আমাদের মহলে তোমার মতোই একজন সাহসী রানীর প্রয়োজন। এই সব কিছু দেখে পুনমের মায়ের চোখে পানি চলে আসে, কারণ তার মা সারা জীবনেও কখনো রাজকীয় জীবনযাপনের স্বপ্ন পর্যন্ত দেখেনি। এরপর দুই মা মেয়ে খুশি খুশি রাজপ্রাসাদে তাদের জীবন কাটাতে থাকে। কিছু বছর পরে যখন রাজকুমার আর পুনম বিবাহের যোগ্য হয়ে যায়, তখন অনেক ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। আর এভাবেই গোলাপের জাদুর লেহেঙ্গার সাহায্যে পুনম আর তার মায়ের জীবন পুরোপুরি বদলে যায়। আর পুনমও রাজকুমারী হয়ে রাজকুমারের সাথে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে।